শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আজ দিনে আতঙ্কের মধ্যেই হাসপাতালে মিলল বিস্কুট কারখানা। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। There are so many garbages there, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রোগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। ঢুকতে বাধা সাংবাদিকদের। ঘোষিত সময়ে বর্জ্য সরাতে ব্যর্থ সিটি কর্পোরেশন, অভিযোগ রাজধানীবাসীর। কিছু কিছু নীতি আছে, আবার মনে কানে পড়ে আছে। এখনো অনেক অলিতে গলিতে ময়লা আছে, নিচ্ছে তারা কিন্তু অনেকটা স্লো। বদলায়নি ট্যানারি শিল্পের ভাগ্য, থামছে না ধলেশ্বরীর কান্না। হজের ফিরতি ফ্লাইট শুরু, ব্যবস্থাপনায় সন্তোষ। যেমন আগে শুনেছিলাম যে খুব কষ্ট হয়, কোনো কষ্ট হয়নি। আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই ভালো ছিল। প্রথম দিনে দেশে ফিরেছেন প্রায় 5,500 হাজি। ঈদের টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড়, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, হোটেল মোটেলেও বাড়তি চাপ। ফের ট্রাম্পের নিষ্ফলা বৈঠক, চুক্তি আটকে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে দোষে ইরান, বিশ্বাসঘাতকতার অভিযোগ। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে দলীয় নেতাকর্মীদেরও ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরে বাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির চেয়ারম্যান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখানে মোনাজাতে অংশ নেন। পরে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সেই মোনাজাতে অংশ নেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দর্শন অনুসরণ করেই বর্তমান সরকার দেশ গঠনে কাজ করছে। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করি। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আদর্শে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে রাজধানীতে দিনভর দোয়া মাহফিলে অংশ নেন তিনি, আর দুস্থদের মাঝে বিতরণ করেন ঈদ সামগ্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সারাদিন ব্যাপী 18টি স্থানে দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত করা হয়। এরপর দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
নিজ হাতে সরকারে একটা 30-20 আল্লাহর কাছে তারেক ভাই আমরা দান করে দিছি, আমরা খুশি। শাড়ি ও লুঙ্গি দান করেছে, আমরা এটা পেয়ে আল্লাহর রহমতে অনেক অনেক খুশি। তো ওনার হাত থেকে নিছি, ঠিক আছে, এটা আমাদের অনেক বড় পাওনা। সরকারের তো আমরা অনেক কিছু পান, আমরা পাইছি, ভালোই পাইছি। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার আদর্শ বুকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। শহীদ জিয়ার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ। দুস্থদের মাঝে সামর্থ্য অনুযায়ী উপহার সামগ্রী বিতরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। বিভিন্ন স্থানে মাহফিলে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ সহ দলের সিনিয়র নেতারা। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। হাসপাতালে কিভাবে বেকারি ও এত আবর্জনা থাকতে পারে তা নিয়েও ক্ষোভ জানান মন্ত্রী। জানান, নিহত শিশুদের মায়েদের সাথে কথা বলে তদন্ত কমিটি আরও 3 দিন পর প্রতিবেদন জমা দেবে। এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার 3 দিন পর পোস্ট অপারেটিভ ওয়ার্ড সহ বিভিন্ন বিভাগ পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে 2টি ইলেকট্রিক ওভেন সহ বেকারি কারখানা দেখে বিস্ময় প্রকাশ করেন মন্ত্রী। বেকারির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা, আবর্জনা ও বিভিন্ন মালামাল। পাশে ময়লা পানি ভর্তি একটি খোলা ট্যাঙ্ক দেখতে পান। হাসপাতালের ভেতর ঝুঁকিপূর্ণ বেকারি কিভাবে চলছে, কারা এর অনুমোদন দিয়েছে সে সংক্রান্ত কাগজপত্র দ্রুত দেখতে নির্দেশ দেন তিনি। There are so many garbages there, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রোগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। এদিকে সকালে স্বাস্থ্য অধিদপ্তরে 6 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। কমিটির পক্ষ থেকে জানানো হয়, নিহত শিশুদের মায়েদের মতামত নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও 3 দিন সময় প্রয়োজন। তো মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। এদিকে বেকারির খবরের পর থেকে আদ্দিনে বাড়তে থাকে হুলস্থুল। বিকেলে হাসপাতালের সবকটি প্রবেশ পথ বন্ধ করে 1 নম্বর গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের। ঢুকতে চাইলে বাধা দেয়া হয় সাংবাদিকদের। শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। গণমাধ্যম কর্মীদের উপর মারমুখী আচরণ শুরু করেন নিরাপত্তা কর্মীরা। আমাদের কয়েকজন গণমাধ্যম কর্মীকে তারা ধাওয়া দেয়, সেক্ষেত্রে তার কয়েকজন আহত হয়েছে। সামনে যা পেয়েছে সব দিয়েই আমাদেরকে মারার চেষ্টা করেছে। সেই মুহূর্তে আমি সহ আমার বেশ কয়েকজন সহকর্মী আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ ছিলাম। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরবর্তীতে স্থানীয়রাই আমাদেরকে উদ্ধার করে। অন্যদিকে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এখনো রয়েছে আতঙ্ক। ওনাদের গাফিলতি ছিল, এটা ঠিক আছে, কারণ এসি বিষয়ে ওনারা ওইভাবে সতর্ক ছিল না। আতঙ্ক তো একটু কাজ করতেই আছে, ভয় কাজ করতেছে। রোগী আর স্বজনরা বলছেন, কর্তৃপক্ষের উচিত রোগীদের সেবার বিষয়ে আরো সচেতন হওয়া। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। কোরবানির বর্জ্য 8 ঘন্টার মধ্যে সরানোর প্রতিশ্রুতি ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের, আর সরকারের ঘোষণা ছিল সরাতে হবে 12 ঘন্টার মধ্যে। তবে শনিবার দুপুরেও রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। আর এসব ক্ষেত্রে কোনো কর্মচারীর গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। এদিকে ঈদের 3য় দিনেও বিভিন্ন এলাকায় পশু কুরবানি দিয়েছেন কেউ কেউ। ঈদের 3য় দিন, এদিনেও রাজধানীর ওয়ারী, চকবাজার, মোহাম্মদপুর, কালশী ও মিরপুর সহ বিভিন্ন স্থানে পশু কোরবানি দিয়েছেন অনেকে।
বাসার সামনেই আছে। তারা বলছেন ঈদের দিন কষায় সংকট থাকে অন্যান্য ব্যস্ততা। তাছাড়া পারিবারিক ঐতিহ্য মেনেও তারা দেরিতে পশু কোরবানি করেন। প্রথম দিন এবং দ্বিতীয় দিন কষাই পাওয়া খুব মুসিবত, খুব চাহিদা বেশি থাকে, যার জন্য তৃতীয় দিনে আসা আর কি। কষাদের ডিমান্ড থাকে একটা গরম 20,000, 30,000, 40,000 নেয়। কোরবানি সম্পন্ন হওয়ার পর বর্জ্য অপসারণও এক বিশাল কর্মযজ্ঞ। দিনরাত কাজ করে চলছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। বিভিন্ন জায়গায় আমরা কাজ করতেছি, এখন থেকেও কাজ করতে আছি। কাজ চলতেছে, অনুমান চলতেছে, মেয়র মহোদয় যেমন নির্দেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করতেছি। তবে নির্ধারিত সময়ের পরেও ঢাকার বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। শনিবার দুপুর পর্যন্ত চকবাজার, বকশীবাজার, জুরাইন, নারিন্দা, পোস্তগোলা, ফরিদাবাদ থেকে শুরু করে ধানমন্ডির মতো আবাসিক এলাকাতেও চোখে পড়েছে এই চিত্র। কিছু কিছু নীতি আছে, আবার মনে কানে পড়ে আছে। এই 14 নম্বর ওয়ার্ডে এখন অনেক অলিতে গলিতে ময়লা আছে। এসব ক্ষেত্রে কোনো কর্মচারী গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। কারো যদি গাফলতি থাকে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাতের মধ্যেই কোরবানির সব বর্জ্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা। ঠিকানা বদল হলেও বদলায়নি সাভার চামড়া শিল্পনগরীর ভাগ্য। এখনো খোলা জায়গাতেই ফেলা হচ্ছে বর্জ্য, বিষাক্ত হচ্ছে ধলেশ্বরী নদী। ফলে মিলছে না আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা চামড়ার বাজারে। সংশ্লিষ্টরা বলছেন বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন মিলবে জুলাইয়ে, তারপর নেওয়া হবে পদক্ষেপ। আবি আব্দুল্লাহর প্রতিবেদন। পরিবেশগত কারণ দেখিয়ে 2017 সালে ঢাকার হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়া হয় চামড়া শিল্পনগরী। সিদ্ধান্ত ছিল হবে বর্জ্যের বহুমুখী ব্যবহার, কিন্তু এখনো সেখানে দেখা মেলে ময়লার স্তূপ। খোলা স্থানেই ফেলা হচ্ছে ট্যানারির টন টন কঠিন বর্জ্য। ফলাফল দুর্গন্ধে ভারী চারপাশ, রাসায়নিক মেশানো চামড়ার পচা গন্ধে নাকাল স্থানীয়রা। ময়লার ভাগার তীব্র সংকট, যার খেসারত দিচ্ছে ধলেশ্বরী নদী। গন্ধটা তো টাটকা গন্ধ না, রক্তের পুরো এলাকা ছড়ায় যায়। অনেকে আছে আপনি বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, ওরা আর কি এদিকে আসতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। গন্ধের কারণে অনেকের আর কি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। ট্যানারির আবর্জনা, ময়লা সম্পূর্ণ কিছু আমাদের এই সাইটে ফেলানো হয়। আর এই এলাকায় যেসব লোক বসবাস করে তাদের অতিরিক্ত সমস্যা। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়েছিল চামড়া শিল্পনগরী। বদলেছে সময়, কিন্তু বদলায়নি ভাগ্য। এখনও ট্যানারির রাসায়নিক বর্জ্যে বিষাক্ত হচ্ছে ধলেশ্বরী নদী, যার খেসারত হিসেবে মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। নদী দূষণের পাশাপাশি সার্বিক দশার সরাসরি প্রভাব পড়ছে কাঁচা চামড়ার বাজারেও। অর্থনৈতিক মন্দা এবং বিদেশেও আমাদের কোনো বায়ার নাই, বিদেশে কোনো চামড়া বিক্রি করতে পারি না। তা আমরা যে কটা চামড়া প্রসেস করি এগুলা বাংলাদেশে লোকাল মার্কেটে বিক্রি করি। চামড়ার দাম কমেছে, ঠিক আছে, মূল কারণ হলো আমাদের ফরেন বায়ার কম। সংশ্লিষ্টরা বলছেন বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাইয়ের কাজ চলছে। জুলাইয়ে প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পদক্ষেপ। গত 1 বছর ধরে একটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইটালকোভিতে নামক একটা প্রতিষ্ঠান সিটিকে অ্যাসেসমেন্ট করছেন। একটা স্টেক হোল্ডার মিটিং হয়েছে। রিকমেন্ডেড ডিজাইন অনুযায়ী জুনের পর থেকেই এই সিটিপি সংস্কার করা হবে। সঠিক মানদণ্ড নিশ্চিত করা গেলে দেশের চামড়া খাত থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব বলছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। শুরু হলো হজের ফিরতি ফ্লাইট। শনিবার সকাল 11:15টায় প্রথম ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান 419 হাজি। তারা জানান ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা। কয়েকজন অবশ্য কিছু অভিযোগের কথাও বলেছেন। সব মিলিয়ে এবার সবকিছু বেশ গোছানো ছিল বলে জানান হাজিরা। প্রথম দিনে 11টি ফ্লাইটে প্রায় 5,500 হাজি দেশে ফিরেছেন। না, আমাদের দেশ থেকে শুরু করে ও দেশেও অনেক ব্যবস্থাপনা ভালো, আমাদের দেশের ব্যবস্থাপনা ভালো, খুব সুন্দর, জোরদর্শী, খুব সুন্দর, আমরা খুব সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন আগে শুনেছিলাম যে খুব কষ্ট হয়, কোনো কষ্ট হয়নি। আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ভালো। ঈদের তৃতীয় দিনে রাজধানীর পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন অগণিত মানুষ। ইট পাথরে জঞ্জালে ঘেরা শহরের ব্যস্ততা থেকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে অনেকেই ঘুরতে বের হন প্রকৃতির মাঝে ফাঁকা কোনো জায়গায়। ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রকৃতির সান্নিধ্যে ঈদের ছুটির কিছুটা সময় কাটাতে অনেকেই চলে আসেন এখানে। শহুরে ব্যস্ততা ভুলে এ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার ক্ষণ। সরোবরের জায়গাটা খোলামেলা, একটু প্রকৃতি আছে, তাই সবাইকে নিয়ে আর কি ঘুরতে আসা। বাচ্চারাও বেশ আনন্দ করতে পারতেছেন, আমাদেরও ভালো লাগছে। আমার খুব পছন্দের একটা জায়গায় এসেছি, আমি খুব খুশি।
পরন্ত বিকেলে হাতির ঝিলেও পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতেছিলেন অনেকে। শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আইসক্রিম খাইছি, ঘুরতে এসে খুবই ভালো লাগছে। এখানে এখন ঢাকার মধ্যে যানজট নেই, তো যার কারণে খুবই ভালো লাগছে। সন্ধ্যায় ঘোড়ার গাড়ির আলোতে আলোকিত হয় মানিক মিয়া এভিনিউ প্রাঙ্গণ। এ যেন কংক্রিটের শহরে এক বাড়তি পাওয়া। সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি এসেছে, আজকে চললাম এতদিন দেখার পরে, ভালোই লাগছিল। ঢাকায় তো ঘোরার জায়গা খুবই অল্প, তো আমরা সবাই মিলে বাচ্চাকে দিয়ে ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে আসছি। সব মিলিয়ে ফাঁকা ঢাকার এই জায়গাগুলোতে মিলল স্বস্তি আর উচ্ছ্বাসের মিশেলে ঈদ আনন্দের টুকরো কিছু ছবি। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। সমুদ্র সৈকত সহ হিমছড়ি, পাটুয়া টেক ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও দেখা গেছে ব্যাপক জনসমাগম। আর নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডরা দায়িত্ব পালন করছেন। ভালো বুকিং পেয়ে সন্তুষ্ট হোটেল মোটেলের ব্যবসায়ীরাও। ঈদের ছুটিতে কক্সবাজারে নামে পর্যটকের ঢল। দ্বিতীয় দিন থেকে ভিড় বাড়ায় সৈকত ও পর্যটন কেন্দ্রগুলোতে ছিল জনসমাগম। নিরাপত্তায় দায়িত্ব পালন করেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডরা। হোটেল মোটেল ব্যবসায়ীরাও ভালো বুকিং পেয়ে সন্তুষ্ট। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে আসতে ভালোই লাগে, অনেক আনন্দিত আমরা এখানে এসে আর কি। কক্সবাজার বরাবরের মতো আমাদের কাছে রোমাঞ্চকর, মনোমুগ্ধকর। লাইফগার্ড ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রেও ছিল উপচে পড়া ভিড়। আলুটিলা, রিছাং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ বিভিন্ন স্থানে পর্যটকদের উপস্থিতিতে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সবুজ পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। প্রথমবার এখানে আসছি, বেশি কিছু ঘুরতে পারিনি, বাট পরে সব ঘুরে দেখবো। বেশ ভালোই লাগলো। কালকে রাতে আসছি, যদিও আজকে আসার সময় মোটামুটি পাহাড়ি যে রাস্তাটা খুব সুন্দর লেগেছে। মনোরম পরিবেশ, অনেক সুন্দর প্রকৃতি। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ সদস্য। নিয়মিত স্থায়ী নিরাপত্তা থাকবে, আর দ্বিতীয় হচ্ছে পেট্রোল টিম থাকবে। কুয়াকাটায় ঈদের তৃতীয় দিনেও পর্যটকদের ভিড় দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখার অনন্য সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। তবে ভ্রমণ খরচ বাড়ায় গত বছরের তুলনায় এবার পর্যটক কিছুটা কম। নিরাপত্তা ও ব্যবস্থাপনা ভালো থাকায় পর্যটকেরা স্বাচ্ছন্দ্য উপভোগ করেন সৈকত সান্নিধ্য। এই দিকটায় খুবই ভালো লাগে। তাছাড়া খাবার বলেন বা থেকে হোটেলের ভাড়া বলেন তুলনামূলকভাবে কক্সবাজার থেকে অনেক কম। পর্যটকদের নিরাপত্তায় নিয়মিত টহল চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন ছুটির বাকি দিনগুলোতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজস্ব তহবিল থেকে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে 15 কোটি এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ মুশতাক মিয়া। শনিবার দুপুরে কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লুটপাট করেছে বিভিন্ন জায়গায়, তারা হেন কোনো কাম নেই, আকাম নেই, করে নাই। একমাত্র আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কিছু একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। ঠাকুরগাঁও 2 আসনের 7 বারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বালিয়াডাঙ্গির শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে জানাজায় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে উপজেলার বড়বাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পিতার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি নিয়ে উপস্থিত হন তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে এক বৃদ্ধা ও তার 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতরা হলেন নানি বেবি, তার নাতি মুস্তাকিম ও শামীম। পুলিশ জানায় দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়।
পরে খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে 3 জনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে রাকিব খান নামে এক যুবককে এলাকায় দেখা যাচ্ছে না। তবে তার সঙ্গে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। আমার কি পুরস্কার আমার লাশ দিল থেকে কুরবানির গোশত হয়েছে আমরা দেখেছি। আসরের পরের থেকে ওই ঘরের ভিতরে রান্নাবাড়া করেছে, এর পরের থেকে আর পরের দিন সকালের থেকে ওদের আর দেখা যায়। এটা নিয়ে আমাদের টিম কাজ করতেছে। রহস্য আমরা খুব অসুবিধা, আমরা আপনাদের সম্মুখে দিতে পারবো। এটা একটা পারিবারিক দ্বন্দ্ব। আমরা যতটুকু বুঝতে পারছি যে সন্তান যারা মারা গেছে তার মা এবং ছেলের মার কাছে আমরা শুনতে পাচ্ছি যে এটা স্বামী স্ত্রীর সাথে দীর্ঘদিন জ্ঞান চলতেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই উচ্চ পর্যায়ের বৈঠক শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক করেন তিনি। আর এদিকে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানো এবং এখনও কোনো চুক্তি না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। তেহরানের অভিযোগ, নৌ অবরোধ অব্যাহত রেখে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি ও নতুন চুক্তির আলোচনা চললেও দুই দেশের দূরত্ব এখনো স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত আর তেহরানের পাল্টা দাবিতে সম্ভাব্য সমঝোতা ঝুলে আছে অনিশ্চয়তায়। হোয়াইট হাউসে 2 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠকেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। উল্টো হরমুজ প্রণালী পুনরায় চালু, জলপথ থেকে মাইন অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তার মতো একগুচ্ছ শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই অভিযোগ করেছেন, নৌ অবরোধ বজায় রেখে অতিরিক্ত শর্ত চাপিয়ে কূটনীতির পথ বাধাগ্রস্ত করছে ওয়াশিংটন। এটিকে বিশ্বাসঘাতকতার শামিলও বলছে তেহরান। এমনকি আগে জব্দ করা $12 বিলিয়ন তহবিল ছাড়ের দাবিও জানিয়েছে ইরান। তেহরান বলছে, আস্থা পুনর্গঠন ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন একটি চুক্তি চান যা কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছেন বলেও দাবি করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।